আচ্ছা দেখেন, ১ম আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নিছিলাম, মনে আছে? এই জিনিসটা দেখাইছিলাম। জি ভাইয়া। তাহলে আরেকজন মনে হয় জয়েন হলো। তো এইটা আমি হচ্ছে গিয়ে আপনাদের শিট বুঝায় দেওয়ার আগে আমি এটা আরেকবার একটু মনে করায় দিচ্ছি যে কোন সাবজেক্টে কত মার্ক বা থিওরিটি কত, প্র্যাকটিক্যাল মার্কিং কত, এটা আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে দেখেন আপনাদের ৪ টা সাবজেক্ট ছিল। একটা হচ্ছে গিয়ে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটা মিলে একটা সাবজেক্ট। তারপরে এটা আমাদের শেষ। আপনারা কি বাসায় পড়ছেন এটা? সবাই কি আহ, ওই বড় প্রশ্নগুলা সব পড়া হয়নি। হ্যাঁ, আপনি দেখেন যে এইখানে আপনার হচ্ছে গিয়ে এই সাবজেক্টে ৬০ মার্ক থিওরি, এটা সর্বোচ্চ ৬০ মার্ক থিওরি। আর হচ্ছে গিয়ে আপনার ৪০ মার্ক আপনার হয়তো প্রতিষ্ঠান থেকে দেবে, অর্থাৎ আপনাকে ৬০ মার্কের থিওরি পরীক্ষার হলে যে লিখে পাশ করতে হবে। অর্থাৎ এই ৬০ মার্ক যেখানে, সেখানে হয়তো ৩০-এ পাস, কিন্তু আমরা ধরবো ৩৫-এ পাস। ঠিক আছে? ৫ মার্ক আমরা পাস করার ক্ষেত্রে বেশি ধরবো, কাট মার্ক ধরবো ৩৫। ৩৫-এ হচ্ছে পাস, এটা আমরা মাথায় রাখবো। ৩৫ তুলতেই হবে যদি পাস করতে চাই। আচ্ছা, আর প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ৪০, যেটা আমি এই যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি বা আপনাদের হোমওয়ার্ক দিছে, এটার উপর ভিত্তি করে আপনাদের এই ৪০ মার্কিং করা হবে। হাওয়া মানে বাতাসের উপর তো আর ৪০ মার্কিং করা যায় না, তাই না? এটা একটা ২৫ মানে অনেক মার্ক ১০০ র ভিতরে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল পার্টের অবস্থা। এটার আবার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল আপনার প্রতিষ্ঠান থেকে ১০০ মার্কের ভিতরে ৬০ মার্ক মার্কিং করা হবে। এটি ৬০ মার্ক প্রতিষ্ঠান থেকে দেবে, আর ৪০ মার্ক দেবে আপনার যে কেন্দ্রে আপনার হচ্ছে পরীক্ষা হবে, ওইখান থেকে আপনার ৪০ মার্ক দেওয়া হবে। এই টোটাল ২০০ মার্কের এক্সাম হবে হচ্ছে একটা একটা সাবজেক্টে। অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আপনার ৬০ মার্ক থিওরিটিক্যাল, যেটা আমি ক্লাস নিছি সেটা মূলত ৬০ মার্কেরটা। হ্যাঁ? ওইটা আপনার হচ্ছে ৩৫-এ পাস, আর এটার প্র্যাকটিক্যাল আছে আলাদা। এটা হচ্ছে ৪০ মার্ক কেন্দ্র থেকে দেবে, আর প্রতিষ্ঠান থেকে ৬০ মার্ক। এই হচ্ছে ২০০ মার্ক। তারপরে আপনার হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট যেটা এখন করাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি। এটাও দেখেন আপনার ৬০ মার্কের এক্সাম হবে। আপনার প্রোগ্রাম আসে ৬ মার্কের বা আচ্ছা, একটা সমস্যা। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে গিয়ে ৬০ মার্কের থিওরিটিক আপনার এক্সাম দিতে হবে, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আরো আদার্স প্রথম ক্লাসে আমি করাইছিলাম। ওইখান থেকে কোশ্চিন আসবে। ওইটা আর ৩৫ মার্ক যেখানে, অর্থাৎ যেখানে আপনি দেখবেন ৬০ মার্কের পরীক্ষা, সেটা হচ্ছে ধরে রাখবেন ৩৫ মার্ক পাস মার্ক। ঠিক আছে? আর এটাও সেম অবস্থা, ৪০ মার্ক প্রতিষ্ঠান থেকে দেবে। এটারও প্র্যাকটিক্যাল মার্ক প্রতিষ্ঠান থেকে দেবে আলাদা হচ্ছে ৬০ মার্ক, আর ৪০ মার্ক হচ্ছে যে কেন্দ্রে পরীক্ষা হবে ওইখান থেকে দেওয়া হবে। এই হচ্ছে গিয়ে টোটাল ২০০। অর্থাৎ এই ৪০ আর ৬০ ১০০, আর এই ৬০ আর ৪০ ১০০, এই টোটাল মিলে ২০০ মার্কের হচ্ছে পরীক্ষা। তারপরে আমাদের বাকি আছে আপনার হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আর বিজনেস ইংলিশ। হ্যাঁ? ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটা দেখেন টোটাল ৩০ মার্কের থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হবে। দেখেন এটার অর্ধেক। অর্থাৎ মেন গুরুত্ব সহকারে দিতে হবে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, আর এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আহ, যেটাতে ৩০ মার্ক দেখবেন সেটাতে ২০ মার্ক ধরতে হবে যে পাস মার্ক।
30-এর ভিতর 20 না পাইলে আপনার প্রতিষ্ঠান থেকে এই 20 বা যাই দেওয়া হোক আপনার পাস মার্ক আসবে না। এটা থিওরিটিক্যাল আলাদা পাস মার্ক হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ 50 মার্কের থিওরিটিক্যাল পরীক্ষার ভিতর 30 মার্কের আপনার হচ্ছে গিয়ে পরীক্ষা হলে যেয়ে লিখতে হবে, আর 20 মার্ক হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান থেকে দেবে। আর এইটারই আপনার দেখেন প্র্যাকটিক্যাল পার্টে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান থেকে দেবে 30 মার্ক, আর হচ্ছে ফাইনাল পরীক্ষায় হচ্ছে গিয়ে 20 মার্ক। টোটাল হচ্ছে 100 মার্কের। এই 50 আর হচ্ছে এই 50 100 মার্কের। বিজনেস ইংলিশেরও একই অবস্থা, এটার 30 মার্কের থিওরি, 20 মার্কের আপনার পাস মার্ক হিসেবে ধরে রাখতে হবে। হয়তো 1-2 মার্ক কম হতে পারে, কিন্তু 20 কাট মার্ক হিসেবে ধরে রাখবেন। আর 20 মার্ক হচ্ছে প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, আর এটারও প্র্যাকটিক্যাল আছে। এটা 30 দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান থেকে, আর 20 হচ্ছে যে কেন্দ্র সেইটা। এই টোটাল 4টা সাবজেক্টের মোট আপনার এর সাথে আপনার এই যে এইগুলা আছে, এগুলো আপনার আমাদের প্রতিষ্ঠানে এসে আপনাদের হচ্ছে গিয়ে আহ, করতে হবে। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান প্রধান বা এমনি যারা স্টাফ আছে তাদের সাথে এই ব্যাপারের জন্য যোগাযোগ করবেন, এই দুইটার জন্য, অ্যাপ্লিকেশন প্যাকেজ এন্ড অফিস অটোমেশন আর হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন। তো টোটাল 900 মার্কের হচ্ছে গিয়ে আপনাদের এক্সাম হবে। তো এখন এই যে যতটুকু বললাম এই বিষয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? থাকলে কোশ্চেন করতে পারেন। এখন পর্যন্ত কনফিউশন নেই, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা মানে একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করেন, হ্যাঁ? তো এখন আপনাদের পাশে মানে সামনে যে শীট আছে, শীটটা যদি থাকে এই যে শামসুন্নাহর আপুর কাছে আছে, তো আপনাদের সবার সামনে একটু শীটটা রাখেন। আমি একটু বুঝাই দিচ্ছি কোনটা কোন সাবজেক্টের। ঠিক আছে? যেহেতু 4টা সাবজেক্টে শীট দেওয়া রয়েছে, আমার জানা মতে 4টা স্টেপলার করা আছে। ভাইয়া, বাকি দুইটা সাবজেক্টে যেটা যোগাযোগ করতে বলেন, ওইটার মান বন্টনটা একটু বলে দিলে। আহ, দাঁড়ান আমি বলি। এটা আমি আসলে ডিটেলস আপনাদের বলতে পারবো না। আমাকে জাস্ট এই থিওরিটিক্যাল পার্টের জন্যই বলা হয়েছে। ওই জন্য আমি বললাম যে আপনারা যদি একটু প্রতিষ্ঠানে ওইটা নিয়ে যদি আগ্রহ থাকে জিজ্ঞেস করতে পারেন। ওইটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি হবে আর কি। অর্থাৎ কম্পিউটারে আপনাদের হচ্ছে কম্পিউটার দেবে, সেখানে আপনাদের হয়তো এক্সাম দেওয়া লাগবে, এরকম কিছু একটা হবে। বুঝতে পারছেন? জি, ঠিক আছে। আচ্ছা, শীট কি সামনে নিছেন সবাই? জি, সেটা আছে। আচ্ছা, আপনাদের দেখেন একটা শীটে আছে হচ্ছে শুধু ইংরাজি। ইংরাজি ছাড়া ওই শীটে অর্থাৎ 4টা পার্ট থাকার কথা। আপনাদের মোট একেকজন 4টা করে শীট পাওয়ার কথা। একটা শীটে দেখেন শুধু ইংরাজি পার্ট আছে। শুধু ইংলিশ। দেখছেন? জি, আছে। ওইটা আপনার হচ্ছে গিয়ে বিজনেস ইংলিশ। হ্যাঁ? বিজনেস ইংলিশ আপনার এই যে দেখেন আপনাদের বিজনেস স্যার কি ইংলিশ। সাবজেক্টের নাম আরেকবার একটু কাইন্ডলি বলেন। বিজনেস ইংলিশ। ও আচ্ছা, হ্যাঁ এটা লেখাই আছে বিজনেস ইংলিশ, জি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা আপনাদের হচ্ছে গিয়ে প্রত্যেক, আমি হচ্ছে মূলত আপনাদের ওইখানে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার দেখতেছেন না, এই যে জি। প্রত্যেকটা চ্যাপ্টার এই যে দেখেন, আমি বুঝলাম না আপনারা এখন সবাই এক। আচ্ছা, আমি বলি এই শীটটা মূলত করা হয়েছে যে আপনাদের এই পুরো বইটা তো আর ফটোকপি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের ক্লাসে এই চ্যাপ্টারগুলার যে ডিটেলস আলোচনা করছে সেটা আমি হচ্ছে কি চ্যাপ্টার 1 থেকে 20 পর্যন্ত এটা আমি হালকা পাতলা দেখাই দিব। আর এক্সারসাইজ যেটা অর্থাৎ ওই চ্যাপ্টারের লাস্টে আপনাদের যে হোমওয়ার্ক বলেন বা এক্সারসাইজ এমসিকিউ কোশ্চেন টাইপের দেখেন আছে, ওইগুলো আপনাদের নিজেদের পড়তে হবে। ওইখান থেকে কোশ্চেন, আমি প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে আজকে আরেকটু আলোচনা করব। আচ্ছা, ওই ওইটা দেখবেন, আর লাস্টের দিকে দেখবেন আপনাদের হচ্ছে গিয়ে এই ইমেল রাইটিং, ডায়লগ রাইটিং আর প্যারাগ্রাফ আছে। এর ভিতর ইমেল রাইটিং আর প্যারাগ্রাফ প্রত্যেক বছরেই আছে। প্রিভিয়াস কোশ্চেন দেখলে বুঝবেন। আমি একটু পরেই দেখাই দিব। ওইগুলা আপনারা যারা একটু অ্যাডভান্স থাকতে চান বা ফ্রি টাইমে এগুলা আসলে
বোঝানোর তো কিছু নাই। ইমেল রাইটিং এর বা একটা প্যারাগ্রাফের কি বোঝানোর থাকে? ইমেল রাইটিং এর একটা ব্যাপার থাকে যে কিসের পরে কি আছে ওইটা আমি দেখাই দেব, কিন্তু মূলত ব্যাপার মুখস্থই করতে হবে। তো আপনারা যারা একটু আগায় থাকতে চান তারা নিজে নিজে এই দেখবেন ওই শীটের যেখানে ইমেল রাইটিং আর প্যারাগ্রাফ পার্ট আছে ওইখান থেকে আপনারা নিজেরা নিজেরা পড়া শুরু করবেন। আর হচ্ছে গিয়ে প্র্যাকটিস পার্ট নামে একটা জায়গা আছে শীটে দেখেন। আহ, আমি পেজ বের করে নিচ্ছি। 633 দেখেন 711 নাম্বার একটা পেজ আছে। 711 নাম্বার পেজে এক্সাম প্রিপারেশন দিয়ে ওরা এমসিকিউ কোশ্চেন, তারপরে যে টাইপের কোশ্চেন আছে সব ওইখানে করছে, ইনক্লুড করছে। এগুলো এটা একদম এখানে টানা মুখস্থ করতে হবে। এখানে ছাড় দেওয়ার কিছু নাই আর কি, তেমন বোঝানোরও কিছু নাই। এটা ওই যে আমরা 9-10 বা ছোটকালে যেই গ্রামার পার্টগুলা পড়ছি ওইখান থেকে ফ্রেজ, তারপরে এইসব ওটা ডিটেলস পরে আলোচনা করব না। আপনারা যারা আগায় থাকতেছেন তারা হচ্ছে গিয়ে পড়া শুরু করে দিন ওইটা। এগুলো হচ্ছে বিজনেস ইংলিশের পার্ট। আচ্ছা, কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড ওএস, এই যে বাকি যে 3টা শীট থাকলো, আপনারা যারা ক্লাস করছেন আপনারা বলতে পারবেন, এই শীট দেখে বলতে পারবেন যে কোন শীটটা হচ্ছে গিয়ে এই টপিকের উপরে, মানে এই সাবজেক্টের কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড ওএস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আছে পরে লাস্টের দিকে জয়েন করছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার এই শীটটা পড়লেই হবে না আর আলাদাভাবে বাইরে থেকে কিছু পড়া লাগবে? আসলে ভালোর তো কোনো শেষ নাই। পাস মার্ক যেখানে হচ্ছে গিয়ে আপনার 60-এর ভিতরে 35, আপনি 35 পাবেন কি 60 পাবেন বা 50 পাবেন সেটা তো আপনার উপর নির্ভর করতেছে। একটা শীট তো আর আপনার ফুল কমপ্লিট করলে পারে যে একদম 60-এ 60 পাবেন এরকম গ্যারান্টি তো কেউই দেবে না। সেটা যারা কোশ্চেন করবে সে বলতে পারবে। বুঝতে পারছেন? তো আহ, আমি যে ক্লাস আপনি ক্লাস করেন আর শীট দেখেন, আমার মনে হয় যে সবই কমপ্লিট হবে। স্যার আছে, আমি আর একটু জানতে চাই যে এইটাই কি মানে সর্বশেষ শীট না আর আর কোনো শীট দিবেন? না, এটাই সর্বশেষ আপাতত। আচ্ছা, এখানে আপনার আছে যেহেতু 6টা সাবজেক্ট, কোনো সাবজেক্টের কোনো আলাদা আলাদা কোনো 6টা সাবজেক্ট বলতে ভাগ না? আমি বলি থিওরিটিক্যাল এর শুধু হচ্ছে আপনার আছে, শীট আছে, প্র্যাকটিক্যাল এর শীট নাই। এটা প্রতিষ্ঠানে না, যে আমাদের এক্সাম আপনাকে করতে হবে। হ্যাঁ, সরি, আমাদের পরীক্ষা হবে কত? এটা গ্রুপে দেখেন লেখা আছে। গ্রুপে হচ্ছে গিয়ে আগামী মাসের 22 তারিখে সম্ভাব্য ডেট। না স্যার, আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের পরীক্ষা হবে কয়টা সাবজেক্ট, কয়টা বিষয়ের উপরে? আচ্ছা, 4টা সাবজেক্টের। আপনি মনে হয় পরে জয়েন করছেন। 4টা সাবজেক্টের হবে, আমি অলরেডি বলে দিছি। হ্যাঁ, এই যে এই 4টা কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 3 নাম্বার হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, আর হচ্ছে বিজনেস ইংলিশ। অর্থাৎ আপনাদের যে 4টা শীট দেওয়া হয়েছে ওই 4টার থিওরিটিক্যাল পার্টের উপরে আপনাদের কেন্দ্রে যে পরীক্ষা দিতে হবে, থিওরিটিক্যাল পরীক্ষা যাকে বলে। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মেহেদী হাসান ভাই স্যার আপনি কি কত আছেন? স্যার কত পেজ থেকে কত পেজ পর্যন্ত এটা একটু দিলে পারে আর একটু সুবিধা হতো। আপনি ক্লাস করেন, আপনি বুঝতে পারবেন। আপনি কি মাত্র জয়েন করলেন না আগে থেকে? মাত্র জয়েন করলাম। আচ্ছা, আপনার হাতে কি শীট আছে? ভাইয়া শীটের তো উপরে শীট আছে। সাবজেক্টের নাম লেখাই আছে যে কোনটা কোন সাবজেক্টের। শীটের উপরে তো তো নাম মানে আমি আপনাদের কোশ্চেন শুনে মাঝে মাঝে অবাক হই যে আপনারা বোঝেন না যে কোনটা কোন সাবজেক্টের ই, মানে উপরে এটা যেই গ্রুপে যে দেখলাম। প্রত্যেকটা পৃষ্ঠার উপরে লেখা আছে যে অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি, কোনটা ডাটা স্ট্রাকচারের, কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, কোনটা বিজনেস ইংলিশ, সব আলাদা আলাদা করে উপরে লেখাই আছে। তো মানে তাহলে আমি আপনার এই শীটের কি বুঝাবো এখন বলেন? সবই তো তাহলে আপনারা আপনাদের ব্যাপার কি আপনাদের গুলায়ে খাওয়াই দিতে হবে, ব্যাপারটা এরকম।
আপনারা কোনো সময় গ্রুপের মেসেজগুলাও ভালো ফলো করেন না। আমি আগেও দেখছি যে আমি ওখানে উল্লেখ করছি যে আগামী রবিবার ক্লাস হবে। ২-১ জন এরকমও করছে যে ভাই আজকে ক্লাস আছে কিনা? আপনারা মেসেজই ভালো করে পড়েন না। আপনাদের টাইম থাকে ৯:৩০ একজনের সমস্যা আছে সেটা গ্রুপে লিখতে পারেন। কিন্তু সবাই টাইম মতো কয়জন আসছেন বলেন? তো আচ্ছা ভাইয়া এই নতুন যে শিটটা পেয়েছি এইখানে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমের ইটা একটু কম দেওয়া আছে, মানে টোটালটা করা নাই, সামান্য কিছু কয়েকটা পেজ দিয়েছে মাত্র। আচ্ছা, আমি আরেকটা বলি সেটা হচ্ছে কি আপনাদের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে পিডিএফ ফাইল দেওয়া হয়েছে মনে আছে? জি জি জি, ওই পিডিএফ মধ্যে পাবো, কিন্তু এইখানে আর কি এইটার অ্যাড কথা করা বাদ নাই। দেন। ওই যে এই ভাই প্রশ্ন করলো না যে হচ্ছে গিয়ে আপনি যে শীট দিছেন এটা করলে কি আমি সম্পূর্ণ কমপ্লিট হবে কিনা? তো আমি এর উত্তর দিছি যে আপনি ক্লাস করেন আর হচ্ছে শীটটা দেখেন। আপনার ওই পুরো বইয়ের স্ক্যান কপিটাই আমি হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাস শেষে দিই। আমি বলছি যে শীটের কথা আপনি পাশে রাখেন। আমি ওইখানে যেগুলা দাগায় দিছি এইগুলাই শিটে থাকবে। হয়তো ১ টা ২ টা পেজ বাই মিস্টেক যদি মিসও হয়ে যায়, আপনাদের তো মিস হওয়ার কথা না যারা ক্লাস করে। ওখানে যে কয়টা কোশ্চেন দাগানো আছে আপনার ওই কয়টা কোশ্চেন পড়তেই হবে। এর তো মাপ নেই তো। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো এখন আপনাদের আমি শিট নিয়ে কি কে কি বোঝেননি স্পেসিফিক আমাকে কোশ্চেন করেন সেটা আমার জন্য ভালো হয়। কারণ প্রত্যেকটা ইসের শুরুতেই আপনি দেখেন একটা শিটে দেখেন টাইপ করে লেখা আছে। অর্থাৎ আপনার আ ফটোকপি ভাইয়া এখানে এখানে সমস্যাটা হয়েছে কিসের জন্য জানেন? এখানে হচ্ছে আমাদের ৪টা শীট একসাথে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে, আলাদা আলাদা করা নেই, যার কারণে ও অনেকে আচ্ছা, হয়তো আচ্ছা। বুঝতে পারবে না যে আমি কোনটা আসলে কোন আনসার, এটা এটা তো বুঝতে জানি না পারবে। কিভাবে দিছে। তো যাই হোক এখন আপনাদের কি সমস্যা আমাকে স্পেসিফিক কোয়েশ্চেনটা করেন। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই আপনার ওই উপরে দেখবেন যেখানে পেজ নাম্বার ওই উপরে দেখবেন যে সাবজেক্টের নাম লেখা আছে। হ্যাঁ? আর ইংরাজি যেটা ওটা বিজনেস ইংলিশ ওটা ধরেই বিজনেস ইংলিশ। আর অন্য কোনো নাই। আর হচ্ছে গিয়ে কম্পিউটার ফান্ডামেন্টাল এর যে ব্যাপারটা যে মানে শুরুতে দেখবেন যে আপনার ওইখানে প্রায় ৯ পেজ সম্ভবত আপনার হাতে টাইপ করে লেখা আছে। দেখে কি বোঝা যাচ্ছে ওইটা? মানে ফটোকপি করা না। হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা ওইটা হচ্ছে গিয়ে আম- আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল এটা অ্যান্ড শোনা অপারেটিং যায়। সিস্টেম। এই বোধহয় একজন চাপছেন এখানে। সরি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা তারপরে আর কি কোশ্চেন আছে বলেন শীট নিয়ে? আমার আমার কোশ্চেন হচ্ছে যে আমি এই শীট পড়লে কি পাস মার্ক পাবো কিনা, যদি হয় তাহলে আমি এই শীটই পড়বো, আর দ্বিতীয় অতিরিক্ত পড়ার আর সময় নাই অল্প সময়ের ভিতরে। আচ্ছা আশা করা যায় পাস করবেন। কারণ ছাত্র হিসাবে খুবই দুর্বল। না যে কোশ্চেন গুলো আপনার দাগানো আছে দেখবেন এখন বলি শীটটা কিভাবে পড়বেন দেখবেন যে একটা এমন এক পেজ আছে যে পেজে আপনার হচ্ছে গিয়ে ওই যে সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলা ধরেন ৭-৮টা কোশ্চেন আছে হ্যাঁ, কিন্তু একটা গোল চিহ্ন আছে দেখবেন প্রত্যেকটা পেজে দেখবেন যে গোল চিহ্ন ছাড়া কোনো ফটোকপি হয় নাই ওই গোল চিহ্ন কোশ্চেনটা মাস্ট করতে হবে। না আপনার ওই শীট যেটা দিচ্ছেন ওটা আমি মুখস্থ করে ফেলবো, সমস্যা নাই, এটুকু পারবো। না ওইটা আপনার ইচ্ছা আমি বললাম যে কোনটা ইম্পর্টেন্ট বেশি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবার জন্যই বললাম। অর্থাৎ জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর যেটা হচ্ছে গিয়ে আপনার হাতে লেখে অর্থাৎ টাইপ করে করা কম্পিউটার ফান্ডামেন্টাল এর ওইগুলা সবই করতে হবে। ওইটা হচ্ছে ১ম এ আপনাদের ডিসিশন নেওয়া হয়েছিল যে টাইপ করেই দেওয়া হবে। কিন্তু পরে দেখা গেল যে এটা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। তো এইজন্যে ওই ১ম ৯ পেজ হচ্ছে আপনাদের টাইপ করে দেওয়া আছে। ওই ৯ পেজ তো মাস্ট পড়বেন। আর যেগুলা আপনার এমনি পেজ ফটোকপি করা হয়েছে ওইখানে লাইন দাগানো আছে। দেখবেন কিছু, কিছু বড় কোশ্চেন এর ক্ষেত্রে লাইন দাগানো আছে। ওই বড় কোশ্চেন অ্যান্সার এর ক্ষেত্রে ওই লাইনগুলাই মুখস্থ করবেন। আর যেখানে টিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে টিক চিহ্ন পুরোটা কোশ্চেন মানে পড়তে হবে। আমার মনে হয় যে আপনারা প্রিভিয়াস অর্থাৎ যে সাবজেক্টের কম্পিউটার ফান্ডামেন্টাল এর শেষ হইছে ওইটা আপনারা বাসায় পড়েন। ক্লাস তো চলতেছে ১ দিন পর, পর। তো আপনাদের যেটা বুঝতে হবে মানে বুঝতে সমস্যা হবে আমাকে ওই পরবর্তী ক্লাসে কোশ্চেন করবেন যে আমি
এই শীটের এইটা আমি বুঝতেছি না কোনটুকু পড়তে হবে, বুঝতে পারছেন? স্যার আছে, কাইন্ডলি আপনার নাম্বারটা যদি একটু দিতেন তাহলে আর একটু সুবিধা হতো, যে কোনো কিছু সমস্যা হলে দেখা যাচ্ছে আমরা আপনার কাছে পার্সোনালি কিছু আবার একটু শুনে নিতে পারতাম। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে ক্লাস শেষে দিয়ে দিব না। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন আপনাদের অ্যাটেন্ডেন্সের ভিতরে আসি। হোমওয়ার্ক নিয়ে আগে একটু কথা বলি। হোমওয়ার্ক কয়জন দিছেন বলেন তো? আমি দিয়েছি ভাই। আমি পেয়েছি মোট 4 জনের। 4 জনের নাম, একজন হচ্ছে শামসুন নাহার, আসমা খাতুন, মেহেদী হাসান আর মুস্তাফিজুর রহমান। এ বাদে কি আর কেউ কি আমাকে সেন্ড করছেন? আচ্ছা, ধরে নিচ্ছি সেন্ড করেন নাই কেউ। তো আমি হচ্ছে যারা সেন্ড করছেন তাদেরটা আমি দেখছি। আহ, এটা হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমান ভাইয়ের আপনার হচ্ছে হোমওয়ার্ক। তো উনি ভাই কি আছেন? মুস্তাফিজুর রহমান ভাই কি আছেন এখন? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আপনার স্ক্যানএফ এর যেটা এখানে একটা কমা হবে, উনি কমা দিননি। এটা কমা দিলে পরে পুরো প্রোগ্রামটা রান করবে। তো ওনার ভুল এইটাই ছিল। আচ্ছা, মোটামুটি ভালোই হয়েছে, বাকি সব ঠিক আছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাইয়েরও একটা ভুল আছে প্রোগ্রামে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট মনে হয় স্লো। এই যে এখানে প্রিন্টএফ যেটা করছেন, এই যে এ আছে না, এখানে এরিয়া হবে, অর্থাৎ এই যে এরিয়াটাকেই তো আপনি প্রিন্ট করতেছেন। তো এখানে এ না দিয়ে, ওই জায়গা নেই তো এই জায়গা না থাকলেও ওই নিচে দিয়ে আপনি হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনি এখানে তো কমা হবে, কমাও দেন নাই, কমা দিয়ে তারপরে আপনার হচ্ছে গিয়ে আহ, ই হবে। নিচে নিচে আছে, আমার নিচে আছে। আচ্ছা আচ্ছা, এই এরিয়াটা হবে এ হবে, শুধু এ হবে না, এরিয়াটা হবে। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে শামসুন নাহার আপু আর হচ্ছে আসমা খাতুন, এনারা দুইজনই হাতে লেখেন নাই। তো আমি যে জন্য ওপেন করলাম সেটা হচ্ছে, দেখবেন যে ফ্লো চার্ট আপনারা যা করছেন ঠিক আছে, কিন্তু আপনার এই যে তীর চিহ্ন এটা পরেরটার সাথে লাগাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই প্রথমটার তীর চিহ্ন পরেরটার সাথে লাগাই দিবেন, পরের বক্সের সাথে প্রত্যেকটাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স নেওয়ার পালা, সেটা আতিয়ার রহমান, উনি কি আছেন? শামসুন নাহার উনি তো আছে। আচ্ছা, জি স্যার আছি। সূত্রধর শুভ উনি কি আছেন? তারপরে সুমন মল্লিক, আসমা খাতুন, আসমা খাতুন না তো, উনি কি আছেন? অফ করে দাও, অফ করে দাও। আসমা খাতুন নেই দেখছি। তারপরে সাবাউদ্দিন, আনোয়ার হোসেন, সাইফ আহমেদ, মেহেদী হাসান হয়তো আছেন নাকি? জি ভাই আছি। আচ্ছা, তারপরে মুস্তাফিজুর রহমান, রাব্বি হাসান, হোসাইন। তো আমি একটু আগে দেখলাম 7 জন, এখন কই গেল সবাই? মাহফুজুর আহমদ। আচ্ছা, নিট বুক ইনি একজন আছে রানী খাতুন। রাব্বি সরি, হোসেন না, ওটা রাব্বির ইসলাম হ্যালো, হবে। আমি আছি। আপনার নাম কি?
আর নিচে যেটা রাব্বি হোসেন আছে না, ওটা রাব্বির ইসলাম হবে। আমি আছি স্যার ক্লাসে আছি। রাব্বির ইসলাম। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? রাব্বির আসসালামু ইসলাম আলাইকুম। হবে ওটা। জি, ISLAM। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর অনেক তুমি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইবা আহমেদ আছে কিন্তু। সাহেব আছেন? মুস্তাফিজুর রহমান হ্যালো। প্রেজেন্ট আছে। জি, এবার আমার সাইবা আহমেদ আছে। অনেক যেটা। আর কে বাকি আছেন? দুই বিল্ডিং আছে আমার। সরি, 12 একজন একজন করে বলেন। এখন না। আচ্ছা, নিট বুক ইনি স্যার কে? আমার হচ্ছে আচ্ছা, আনোয়ারুল হোসেন, আনোয়ার হোসেন না? কথা বলি শোনা। মুস্তাফিজুর রহমান 12। মুস্তাফিজুর রহমান। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপনার নাম কি? হ্যালো হ্যালো, হ্যালো জি বলেন। মাহফুজ আহমেদ। হ্যালো। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। আচ্ছা, ওনার তাহলে মনে হয় হ্যাঁ, মাহফুজ আহমেদ, ওইটা যে রানী খাতুন। ওইটা কি বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলেন, বলেন এবার। মাহফুজ আহমেদ, ওইটাতে অ্যাটেন্ডেন্স হবে রানী খাতুন, কারণ ওটা ওর নিজের সেটা পারি না তো, সেট দিয়ে করছে। রানী খাতুন? তো রানী খাতুন কই? ওনার নিজের সেটে আছে এই যে রানী খাতুন। মাহফুজ আহমেদ যেটা জয়েন করছে রানী খাতুন। এখানে কি রানী খাতুন লিখবো? হ্যাঁ। হ্যালো হ্যালো জি বলেন, বলেন। হ্যালো। শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসমা খাতুন, ওই মানে আপনি যখন নাম প্রেজেন্ট হ্যাঁ, করছেন রানী ওই খাতুন সময় লেখেন, মোসাম্মদ রানী খাতুন। ওই মাহফুজ আহমেদ যেটা, ওই আপনি কি গতকালকে ছিলেন আসমা শুনতে খাতুন পাচ্ছেন? যে? জি শোনা যাচ্ছে। গতকালকে তো না মাহফুজ স্যার, গত আহমেদ যেটা পরশুদিন। জয়েন করছে ওটা রানী খাতুন। জি জি বুঝতে পারছি। আসমা খাতুন, আপনি কি গতকালকে ছিলেন ক্লাসে? স্যার গতকাল তো ক্লাস হয় নাই, গত পরশুদিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে গত পরশুদিন ছিলেন। তো আপনি জি। রেসপন্স করেননি কেন? স্যার ওই মানে আমার ফোনে একটু সমস্যা হয়ে গেছিল, মানে বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আমি বের হয়ে গেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই বিষয়ে শীট নিয়ে কি আর কারোর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। স্যার আমার ওইটা হয়েছে? জি হয়েছে, হয়েছে। না, করছি না। বলছি স্যার আমার ওই প্রেজেন্ট হয়েছে। জি, রানী খাতুন এটা দিয়েছি। রানী খাতুন। জি জি। হ্যালো জি দিয়েছি, দিয়েছি। হ্যালো। ভাই আপনার সেই স্পিকারের মনে হয় শোনা যায় না। সমস্যা আছে। আচ্ছা, আমরা তাহলে পরে পরবর্তী টপিকে চলে যাচ্ছি। সেটা আজকে আমরা ধন্যবাদ স্যার। একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে ৩টি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি শোনা যায়। আচ্ছা, তো এটা শুরু করার আগে আপনাদের একটা কোশ্চেন করি। বাহ। সেটা হচ্ছে গিয়ে, আমরা ছোটবেলায় অঙ্কে ইউনিয়ন আর ইন্টারসেকশন, ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন, এই দুইটার পার্থক্য কি বোঝেন ম্যাথের ক্ষেত্রে? ইউনিয়ন সবগুলোর মধ্যে যা থাকবে এটা সব হচ্ছে- মিলাই, আর ইন্টারসেকশন হচ্ছে কমন গুলা। হ্যাঁ সরি, আচ্ছা ইউনিয়ন, এটা হচ্ছে কি 3 4 যদি হয়,
এটার রেজাল্ট কি হবে বলেন তো? 2 3 4 ইউনিয়ন। আচ্ছা 2 3 4 এটারই যদি আপনার এখানে ইন্টারসেকশন চিহ্ন দেওয়া হয় অর্থাৎ তাহলে 3 হবে। এটা মুছে কোথায় থেকে? আচ্ছা যাই হোক, তাহলে এইটার যদি আমি এখানে 2 3 ইন্টারসেকশন 3 4 দিই, তাহলে এটা আমার হচ্ছে 3 আসে। এই বিষয়ে কি কারোর কোনো ডাউট আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামিং এ একটা টার্ম আছে, সেটা হচ্ছে গিয়ে কিবোর্ডের দেখবেন যে 7-এর উপরে একটা চিহ্ন আছে, অর্থাৎ আমরা ওই যে এন্ড যেটাই করতেছি এরকম চিহ্ন। অনেকটা মানে হইছে মানে কিছু বোঝা যাচ্ছে? এটা দেখতে হচ্ছে কি অনেকটা আমরা কেমন যেন লিখতাম যে এরকম। এই দুইটা যদি থাকে, এই দুইটা মানে হচ্ছে কি আপনার বোঝায় যে আমাদের কন্ডিশন দুইটাই নিতে হবে। আর যদি এই এরকম একটা লম্বা দুইটা দাগ থাকে, তাহলে পরে হচ্ছে কি যে কোনো একটা কন্ডিশন ঠিক করলে পারে আমরা এটা নিব। আমি হচ্ছে কি এখন প্রোগ্রামে যাচ্ছি, এটা থিওরিটিক্যাল কথা, আমি হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাদের দেখা দিচ্ছি যে জিনিসটা কি। অর্থাৎ আমাদের প্রোগ্রাম হবে হচ্ছে গিয়ে 3টা সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয়। তো আমরা প্রথমে আগে স্ট্রাকচার দাঁড় করে নিব সি প্রোগ্রামিং এর। মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট এটা বের করব, তো এই জন্যে আমাদের আমি আজকে অ্যালগরিদম বা ফ্লোচার্ট কোনোটাই দেখাচ্ছি না। এটা আপনাদের যতটুকু করাইছি এটা এনাফ। যদি বুঝে থাকেন আপাতত দরকার নাই, সম্ভবত ওর ভিতর থেকে কমন পাবেন। আর যদি বাইরে থেকে আসে আমার মনে হয় যে আপনি যদি বুঝে থাকেন অ্যান্সার করতে পারবেন। তো যেহেতু আমাদের 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতেছি, তো আমাদের 3টা সংখ্যা আগে ডিক্লেয়ার করতে হবে। 3টা সংখ্যা আমরা ইন্টিজার টাইপের নিব। তো ইন্টিজার আমরা অঙ্কে যেমন হচ্ছে ধরে নিই না এক্স ওয়াই জেড, তো সেই রকম আমরা ধরে নিচ্ছি 3টা সংখ্যায় এক্স ওয়াই জেড। আচ্ছা, প্রিন্ট এফ আমরা হচ্ছে গিয়ে যে ইউজার তাকে আমরা হচ্ছে গিয়ে মেসেজ দিব যে আহ, আহ, কি বলে যে আপনি হচ্ছে 3টা সংখ্যা হচ্ছে প্রবেশ করান। তো 3টা সংখ্যা প্রবেশ করানোর জন্য আমরা হচ্ছে ইউজারকে রিকোয়েস্ট করব যে আপনি হচ্ছে 3টা সংখ্যা দেন। ভাই এক্স ওয়াই জেড এর ওইখানেও কি ইন্টিজার হবে না ফ্লোট হবে? এটা ফ্লোট বলতে বোঝায় হচ্ছে কি আপনি ওই যে দশমিক সংখ্যা, এটা আপনি ফ্লোট দিয়েও আনতে পারবেন। ফ্লোট দিলে হবে কি আপনার হচ্ছে দশমিক সংখ্যা আসবে, আর ইন্টিজার হচ্ছে আহ, আপনার কোন ডেসিমেল নাম্বারটা আর কি, অর্থাৎ ভগ্নাংশ হবে না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেহেতু আমরা শো করতেছি যে ইউজারকে 3টা নাম্বার দিতে, তো সেটা তো আমরা ইউজারের কাছ থেকে নিব, তো এর জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি। স্ক্যানএফ, তো ইন্টিজার
তিনটা সংখ্যা, আমরা একবারে তিনটা সংখ্যার ইনপুট নিব, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ডি এটা হচ্ছে গিয়ে এক্স এর জন্য নিলাম, আবার পার্সেন্টেজ ডি এটা হচ্ছে ওয়াই এর জন্য নিলাম, আবার পার্সেন্টেজ ডি এটা হচ্ছে জেড এর জন্য নিলাম। অর্থাৎ এখানে যদি ফ্লোট টাইপ ডিক্লেয়ার করতাম তাহলে হচ্ছে পার্সেন্টেজ এফ দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এখানে কমা। এবার হচ্ছে গিয়ে আমরা এই যে পার্সেন্টেজ ডি এটা যে এক্স এর সেটা আমাদের এই পাশে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ওই যে এন্ড যেটা ওইটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এক্স লিখব, তারপরে হচ্ছে কমা দিব, তারপরে আবার ওয়াই নিব এরকম, আর লাস্টে হচ্ছে গিয়ে জেড এর মান দিয়ে লাস্টে সেমিকোলন। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ এলস কন্ডিশন। অর্থাৎ ইফ মানে তো যদি যদি এইটা হয় তাহলে এরকম হবে, না হলে অন্যরকম হবে। আমি এটা একটু লিখি, সেটা হচ্ছে ইফ এর কন্ডিশন লেখার নিয়ম হচ্ছে কি ইফ লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে কন্ডিশনটা দিতে হবে। আমি এখন আসতেছি। এক্স গ্রেটার দ্যান ওয়াই থেকে এক্স জেড। আচ্ছা, এই যে লাইনটা এটা কি কেউ বুঝতে পারছেন আমি এখানে কি লিখলাম? একটু রেসপন্স করেন। এক্স ওয়াই এর চেয়ে ছোট, আবার জেড এর চেয়েও ছোট। হ্যাঁ, অর্থাৎ এক্স এর মান আমাদের কন্ডিশনটা এরকম হবে, যদি এক্স এর মান ওয়াই থেকে বড়, আর এই যে ডবল ই এন্ড দেখতেছেন না, এটা মানে এবং, অর্থাৎ এই দুইটা সত্যই আমাকে মানতে হবে। অর্থাৎ যখন আমরা একের অধিক সত্য দিই মানে দুইটাই মানতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই চিহ্নটা ব্যবহার হয়। আর যদি আমি চাই যে দেখেন যদি এই চিহ্নটা দিই তাহলে পারে এই যে কোনো দুইটা সত্যের একটা হলে পারে আমার পরবর্তী স্টেপে যাবে, এই ইফের কন্ডিশনের ভিতর যাবে, ইফের ভিতর যা আমি দিব সেইটা। তো আমি চাচ্ছি যে আমার দুইটা কন্ডিশনের এটা হচ্ছে ফলো করুক। তো সেই জন্য আমি এখানে এন্ড দিলাম, আর এখানে প্রিন্ট করব হচ্ছে গিয়ে প্রিন্টএফ। প্রিন্টএফ লেখার নিয়ম তো জানেন, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট তারপরে ইনভার্টেড কমা আর লাস্টে হচ্ছে সেমিকোলন দিতে হয়। আচ্ছা, পার্সেন্টেজ ডি is the আচ্ছা, আমি এখানে বললাম এই যে পার্সেন্টেজ ডি এটার কাজ কি আমি প্রিন্ট যখন করব তখন দেখাচ্ছি। এখানে আপনি এটা নাও দিতে পারেন। এটা আমি হচ্ছে গিয়ে করলাম কি যে যদি এক্স এর মান ওয়াই এর থেকে বড় এবং জেড এর থেকে বড় হয় তাহলে পরে হচ্ছে গিয়ে সরি জেড এর থেকে ছোট হয়, এক্স এর মান ওয়াই এর থেকে ছোট এবং জেড এর থেকে ছোট হয় তাহলে পরে এক্স এই তিনটা নাম্বারের ভিতর সবথেকে ছোট। এটা হচ্ছে একটা কন্ডিশন দিলাম। এখন এই কন্ডিশনে যদি না পড়ে তাহলে আমরা পরবর্তী আরেকটা কন্ডিশনের এলস ইফ। এটা লেখার নিয়মও এরকম, ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে দিব আমরা হচ্ছে গিয়ে ওয়াই লেস দেন জেড। আচ্ছা, এই লাইনে কি বলতেছে সেটা হচ্ছে গিয়ে এই কন্ডিশনটা যদি আমার ফুলফিল না করে তারপরে আমার এই কন্ডিশনে আসবে। দেখো আমি একটা মান দিলাম সেটা এই কন্ডিশনে আসলো না, তাহলে আমার এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশনে এসে চেক করবে ওয়াই এর মান জেড থেকে আপনার হচ্ছে গিয়ে ছোট কিনা বড়। যদি ছোট হয় সেক্ষেত্রে আমার দেখাবে যে ওয়াই হচ্ছে সবথেকে ছোট।
তো এইটাও যদি আমার না মানে, এই শর্ত যদি না মানে, আমাদের লাস্টে যেটাই করে সেটা হচ্ছে এলস দিয়ে লিখতে হয়। আসলে এলস এর ক্ষেত্রে আপনার কোনো ব্র্যাকেট দিতে হয় না, এটা সরাসরি হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এলস এর ভিতর কোনো কন্ডিশন আসে না, ইফ এর ভিতর আসে, এলস ইফ এর ভিতর আসে, আর এলস এর ভিতর কোনো কন্ডিশন আসে না। তো সেক্ষেত্রে আমরা সরাসরি প্রিন্ট করে দেব। আর লাস্টে আমাদের ব্র্যাকেটের শেষে রিটার্ন দিব। আচ্ছা, আমি আগে এই প্রোগ্রামটা প্রিন্ট করি, তারপরে দেখেন আরেকবার বুঝাই দিব, তখন বুঝতে কোনো সমস্যা হয় কিনা। দেন প্রোগ্রাম রান হয়েছে। আচ্ছা, আরেকটা কাজ করে নিই, সেটা আমরা এখানে এরকম দিই। অর্থাৎ পরবর্তী লাইনে শো করার জন্য আমি এইটা লিখলাম আর কি। দেখেন নিচের লাইন আসছে। আচ্ছা, আমরা তিনটা সংখ্যা আমাদের চাচ্ছে, প্লিজ ইন্টার 3 নাম্বারস। তো আমি হচ্ছে গিয়ে ধরেন 3 দিলাম, 3 দেওয়ার পরে একটা ইন্টার, তারপরে 6 দিলাম আর 9 দিলাম। আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। দেখেন এই তিনটার মধ্যে যেটা সব থেকে ছোট সেটা না আমার দেখাচ্ছে যে 3 হচ্ছে গিয়ে স্মলেস্ট। আমি আপনারা কি এটুকু বুঝতে পারছেন যে কি প্রিন্ট করলো, মানে কিসের প্রোগ্রাম আমি লিখলাম? একটু রেসপন্স করেন। আহ, বুঝতেছি, এবার একটু কনফিউজড। আচ্ছা, মানে এই যেটা আমি করলাম এইটুক তো বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, কি বুঝলেন বলেন তো একটু। এখানে যে তিনটা নাম্বার ইনপুট করলাম তার মধ্যে 3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। হ্যাঁ, আমরা এইটার প্রোগ্রামই আর কি এত সময় করলাম, যে পৃথিবীর যে কোনো তিনটা সংখ্যা আমরা দিব, এই প্রোগ্রামটা ওই তিনটা সংখ্যার মধ্যে হচ্ছে কোন সংখ্যাটা ছোট এটা নির্ণয় করে দেবে। তো আমি এখন আসি, সেটা হচ্ছে এই যে প্লিজ ইন্টার 3 নাম্বার, এই দেখেন আমি এখানে তাই লিখছি, এখানে যা লিখবো সেটাই। অর্থাৎ আপনাদের প্রথম যে প্রোগ্রাম শিখাইছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড বা আপনাদের নাম প্রিন্ট করা, এটা এইটুকের কাজ। হ্যাঁ, তারপরে তিনটা সংখ্যা যে এই যে এখানে তিনটা সংখ্যা আমি 3, 6 আর 9 যে নিলাম, সেটা এই যে এইটুকের কাজ করলো স্ক্যানএফ। এখন আমাদের যে 3 হচ্ছে সবথেকে ছোট, এই যে কন্ডিশনের ভিতর দিয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে ইফ এলস কন্ডিশনের ভিতর দিয়ে আমরা নিয়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে দেখেন আমার এক্স এর মান যদি 3 ধরি আর ওয়াই এর মান যদি আহ, আপনার, আচ্ছা আমি করি একটু। সেই সময় আবার কে আসলো? দেখেন, আমরা সাপোজ আমি ধরি যদি এই এক্স এর মান যদি আমি ধরলাম 3 নিলাম, ওয়াই এর মান হচ্ছে গিয়ে 6 নিছি, আর জেড এর যে মান এটা হচ্ছে গিয়ে 9 নিছি। বুঝতে পারছেন কি করলাম? জি, বোঝা গেছে। আচ্ছা, তো দেখেন এই আমি হচ্ছে গিয়ে এখানে যে কন্ডিশনটা দিলাম, এক্স এর মান ওয়াই থেকে কি বড় না ছোট? আমরা এই জায়গায় দেখতেছি এক্স এর মান 3, ওয়াই এর মান 6, দেখতেছি এক্স এর মান হচ্ছে ছোট। হ্যাঁ, তারপর এবং হচ্ছে গিয়ে এক্স এর মান জেড এর থেকে ছোট কিনা, আমি দেখতেছি জেড এর মান 9, এক্স এর মান হচ্ছে 3, তার মানে এক্স এর মান হচ্ছে গিয়ে ছোট। অর্থাৎ আমার এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল করবে, তখন আমার হচ্ছে গিয়ে এইখানে আপনার রেজাল্ট হচ্ছে প্রিন্ট করবে। আর যদি এইখানে যদি ফুলফিল না করে কন্ডিশন, তার এই দ্বিতীয় স্টেপে আসবে। দ্বিতীয় স্টেপে এসে দেখবে যে আপনার ওয়াই এর মান কত, ওয়াই এর মান দেখা গেল হচ্ছে 6 আর জেড এর মান হচ্ছে গিয়ে 9। তো এইখানে যদি আপনার কন্ডিশন অ্যাপ্লাই না করে, তারপরে আমার এখানে আসবে।
তো এখানে আমি দেখতেছি যে ৬ আর ৯ এখানে আমি ফার্স্টে ৩, ৬ আর ৯ এখানে আমার এই ২ টা শর্ত ফুলফিল করছে বলে আমার নিচের এইদিকে আর আসেই নাই। আমার এইটা সরাসরি হচ্ছে ৩ হচ্ছে প্রিন্ট করে এখানে দেখাইছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমি এমনভাবে আপনার হচ্ছে কন্ডিশন সাজাইছি যাতে এই যে আপনি যে কোনো নাম্বার দেন না কেন, এই ৩ টা কন্ডিশনের মধ্যে পড়ে ও সবথেকে ছোট নাম্বারই আরকি যাতে শো করে। এই হচ্ছে গিয়ে এই প্রোগ্রামের হচ্ছে গিয়ে থিওরিটি বা বোঝার মানে বোঝার যে জিনিস। তো আপনার কি মানে এটুকু বুঝলেন? মানে কি বললাম? না আরেকবার বলবো? নিচের যে ইলসটা ভাইয়া, যে হ্যাঁ, হ্যাঁ। প্রথমে তো আহ, আমি কন্ডিশনে একবার এক্স পেলাম যে স্মলেস্ট এক্স, হুম, তারপরে ওইটা না হলে পরে এসে হবে স্মলেস্ট ওয়াই, ডান পাশে যেটা হুম, হুম। বললাম। কিন্তু নিচের ক্ষেত্রে স্মলেস্ট যখন জেড করব সেক্ষেত্রে কন্ডিশন কোনো অ্যাপ্লাই করব না? আচ্ছা, আমাদের হয় কি এই ২ টা কন্ডিশনে যদি না পড়ে তাহলে আমার আর কন্ডিশন চেকই করার দরকার নেই। তাহলে জেডই আপনার হচ্ছে সবথেকে ছোট হবে। এইজন্য আমরা এখানে আর কোনো কন্ডিশন দিইনি। বুঝতে পারছেন? জি, বুঝতে অর্থাৎ পারছি। আমাদের এই ২ টা কন্ডিশনে যদি না পড়ে তাহলে এখানে এসে আমার কন্ডিশন চেকই করা লাগবে না। জেডই হবে আপনার হচ্ছে ছোট সংখ্যা। এজন্যে এইটার লেখার নিয়ম কি? ধরেন এখানে যদি আমি আরো ৪-৫ টা যদি আমি কন্ডিশন দিতাম, তাহলে আমার ১ম ইফ দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়তে এলস ইফ, ৩ নাম্বার যদি আমি কন্ডিশন দিতে চাই এখানে আবার এলস ইফ লিখতে হবে। এটা দিয়ে আমার আবার হচ্ছে কন্ডিশন দিতে হবে। এরকম যতগুলা আমি করব কন্ডিশন আমার লাগবে ততগুলা এলস ইফ দেব। কিন্তু লাস্টে যে লাইনটা হবে, লাস্টে যে আমার কন্ডিশন হবে ওইখানে আমার অর্থাৎ আমি যদি এই ধরেন এটা আমি আবার শেষ করতে চাই তাহলে শুধু এলস হবে। এলস দিয়ে আমার হচ্ছে গিয়ে লাস্টে যে সেটা আমি এই জায়গায় প্রিন্ট করে দেব। মূল নিয়ম এর বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইফ, তারপর এলস ইফ, তারপর যতগুলো আরো যদি কন্ডিশন দিতে চান তাহলে এলস ইফ আরো হবে। আর লাস্টে অর্থাৎ আপনার কন্ডিশন যখন দরকার নাই তখন হচ্ছে এলস দিয়ে শেষ করবেন। সাপোজ আপনি যদি ২ টা কন্ডিশন যদি চান তাহলে পারে আপনার হচ্ছে গিয়ে এটা মুছে দিই। আপনি যদি ২ টা কন্ডিশন চান তাহলে আপনার এই যে এইটুক লেখার আর কোনো দরকার নাই। এলস ইফ টুক লিখবেন না। আপনি শুধু ইফ আর এলস। অর্থাৎ ১ম কন্ডিশনে যদি না পড়ে তাহলে আমার শেষে একদম নিয়ে নিতে হবে। এই হচ্ছে গিয়ে এর বেসিক থিওরি। অর্থাৎ যদি ২ টা কন্ডিশন থাকে সেখানে ইফ এর পরে সরাসরি এলস। আর যদি আপনি ৪-৫ টা বা ২-৩ টা থাকে তাহলে ইফ এর পরে এলস ইফ আর লাস্টে যে এলস। এই হচ্ছে গিয়ে এর বেসিক নিয়ম। বুঝতে পারছেন? জি। আর ভাই আরেকটা বিষয় হচ্ছে ওই যে পার্সেন্টেজ এফ আর পার্সেন্টেজ ডি, এই দুইটা কখন ইউজ করার পার্থক্য কেমন, বা কখন কোনটা ইউজ? পার্সেন্টেজ কোথায়? এখানে আমি কোথাও লিখছি? না না, পার্সেন্টেজ এফ যেমন আগের প্রোগ্রামগুলোই ও আচ্ছা, লিখতাম, আচ্ছা। আর আমি বলি, আমি পার্সেন্টেজ বলি। ডি। আমি এটা একটু মানে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে গিয়ে দেখেন আচ্ছা এই প্রোগ্রামটা আমি যখন রান করতেছি তখন আমি হচ্ছে গিয়ে ৩, ৬ আর ৯ দিলাম। আমার কিন্তু দেখাচ্ছে এই যে 3 is the smallest। আমি এই যে পার্সেন্টেজ ডি দিছি না? ডি দিয়ে এক্স এ প্রিন্ট করছি। অর্থাৎ আমি যদি এখানে এই যে পার্সেন্টেজ ডিটা না দিই তাহলে দেখেন আমার হচ্ছে ওই ৩ টা আসবে না। ৩ টা শো করবে না, হ্যাঁ? আমি আপনাদের দেখাই। দেখেন এখানে আমার কিন্তু শো করতেছে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পার্সেন্টেজ ডি দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আপনি যে কোশ্চেন করলেন সেটা হচ্ছে গিয়ে এই যে পার্সেন্টেজ এফ কখন হয় আর ডি কখন হয়? এটাই তো মেইন কোশ্চেন। তাই তো? জি। আচ্ছা, আমি আপনার দেখাই। এই জায়গায় ইন্টিজার দিছি না? এই জায়গায় আমরা হচ্ছে এটা কেটে দেব। কেটে দিয়ে ফ্লোট। অর্থাৎ আপনার সরি বানান মনে হয় ভুল গেছে। ফ্লোটের বানানটা কি ছিল যেন? এফ এল ও এ টি। সরি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে গিয়ে ফ্লোট যখন থাকবে এইখানে আর ডি আপনি দিতে পারবেন না। তখন আপনি দেখেন প্রোগ্রাম যদি আমি রান করি ৩,
6 9 দেখেন এখানে শো করতেছে না, 0 দেখাচ্ছে। তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে। তো দেখেন আমি এখানে ফ্লোট টাইপের XYZ অর্থাৎ এখানে আর পার্সেন্টেজ ডি হবে না। পার্সেন্টেজ ডি হয় যদি এখানে আমি ইন্টিজার হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করি। আমরা ইন্টিজার ডিক্লেয়ার করছিলাম, সেই জন্য হচ্ছে গিয়ে আপনার ওখানে ডি ছিল। আর এখানে ফ্লোট টাইপের যখন করবেন তখন এফ হবে। দেখেন এখানে যত জায়গা আছে আমরা হচ্ছে গিয়ে এফ করে দিব। এখন দেখবেন যে যদি আমি প্রিন্ট করি সম্ভবত আপনার হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা আসবে। আচ্ছা 3 6 আর 9 এই যে দেখেন, দেখছেন দশমিক আসছে। জি, বুঝতে পারছি। অর্থাৎ ফ্লোট টাইপ আমরা এই জন্যই নিইনি যাতে আমরা এক্সট্রা দশমিক আমরা চাচ্ছি না। যদি আপনি এইরকম দিতেন, ইনপুট যদি এরকম দিতেন যে আপনার আছেই ভগ্নাংশ 3.3, তারপরে 2.5 আর একটা হচ্ছে গিয়ে 7.9, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের 2.6 এর ভিতর সবচেয়ে ছোট এটা আমার দেখাচ্ছে। অর্থাৎ তখন আমি ইন্টিজার নিলে কি তখন এই দশমিকটা কি দেখাতো না। বুঝতে পারছেন? এই হচ্ছে জি, গিয়ে বুঝতে পারছি। পার্থক্য। তো কারোর কোনো কোশ্চিন যদি থাকে তাহলে করেন, না হলে ক্লাস আজকে শেষ করব। আগামী শনিবারে আপনাদের আবার ক্লাস শুরু হবে একই টাইমে 9:30টায়। আচ্ছা ক্লাস টাইম নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে? আগানো বা পিছানো কোনো কিছু?